আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম মুভি গল্প রিসল্টের জম্ভাইবর মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম পর্বে শেষের দিকে আমরা দেখেছিলাম সমস্ত জম্বিরও সেখানে ঢুকে পড়ে। তাদেরকে দেখা মাত্রই হেলিকপ্টার দিয়ে তাদেরকে ওপেন ফায়ার করা হয় এবং এতে অনেকগুলো জম্বি সেখানেই মারা যায়। তখন গ্রুপের সকলেই নিজের জীবন বাঁচাতে আমারও নিজে চলে আসে, অর্থাৎ রেস্কিউ টিম তাদেরকে দেখতেই পায় না। এদিকে নিচে আসার পর হঠাৎ করেই তারা দেখতে পায় যে একটি জম্বি তাদের দিকে আসছে, তবে সে আর কেউ নয় বরং তাদেরই বন্ধু ফা। তাকে এই অবস্থায় দেখে সকলেই ভীষণ কষ্ট পায়। ডেভিড তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে ফাকে সে শেষ বিদায় জানাবে। এজন্য ডেভিড ধীরে ধীরে ফায়ের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে কিছু বলার আগেই কেউ একজন ফায়ের মাথায় কুড়াল ছুঁড়ে মারে। তখন তারা দেখতে পায় যে কিছু ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্টও তাদের মতোই সুস্থ আছে, আর তারা এই ফাকে পুরোপুরি শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তবে নিজের চোখের সামনে বন্ধুর এমন করুণ পরিণতি দেখে সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু এতে তাদের কারো কিছুই করার ছিল না। সেই স্টুডেন্টগুলো ফাকে একের পর এক আঘাত করে একদম শেষ করে দেয়, কারণ ফা এখন কোনো মানুষ নয় বরং একটি জম্বি। এবার তারা খাবার জন্য ক্যান্টিনে কিছু খাবার খুঁজে পায়। তারা সবাই ভীষণ ক্ষুধার্তও ছিল, তাই তারা সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছিল। কিন্তু ডেভিডের কোনো দিকেই কোনো খেয়াল ছিল না। সে এক দৃষ্টিতে একটি ছেলের হাতে থাকা সেই কুড়ালটির দিকে তাকিয়ে থাকে, যেটা দিয়ে সে কিছুক্ষণ আগে ফাঁকে মেরেছে। ডেভিড এগুলোই কল্পনা করতে থাকে। অন্যদিকে ডাইন তাকিয়ে থাকে একটি ছেলের হাতে থাকা পিস্তলের দিকে। ছেলেটি এই বিষয়টি লক্ষ্য করে ফেলে এবং ডাইনকে সে নিজের আসল পরিচয় দেয়। সে তাকে জানায় যে সে হলো একজন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শুটার। তো এভাবেই আস্তে আস্তে ফিজিক্যাল এডুকেশনের ছেলেগুলো তাদেরকে বলতে শুরু করে, তোমরা কি ভেবেছ গভর্নমেন্ট সত্যি আমাদেরকে রেস্কিউ করতে হেলিকপ্টার পাঠিয়েছে? এটা ছিল শুধুমাত্র তাদের একটি ট্র্যাপ। তোমরা দেখতে পাওনি ছাদে ওঠার সাথে সাথে কিভাবে তারা আমাদের দিকে ওপেনলি গুলি করতে শুরু করেছে? মূলত তারা আমাদেরকে দেখতে পেয়েও না দেখার ভান করেছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে মেরে ফেলা। কারণ তারা হয়তো ভাবছে আমরা সবাই ইনফেক্টেড, তাই আমাদেরকে উদ্ধার করলে ভাইরাস হয়তো ছড়িয়ে যেতে পারে। এসব কথা শুনে সবাই তখন বিষয়টি বুঝতে পারে এবং চিন্তা করে যে এটাই হয়তো সত্যি। তাই এবার তারা বাঁচার জন্য রুফটপ অর্থাৎ ছাদে যাওয়ার প্ল্যানটি ক্যান্সেল করে ফেলে। এমন সময় মু নামক একটি মেয়ে সবকিছুর জন্য নিংকে দোষারোপ করতে থাকে। সে বলতে থাকে যে নিং যদি সেদিন হুট করে অ্যানাউন্সমেন্ট না করে বসে, তাহলে জম্বিরাও কখনোই লাইব্রেরির দিকে আসতো না। তবে এসব কথা শুনে সেই শুটার বলে, এই সমস্ত বিষয় নিয়ে কারো উপর দোষারোপ করাটা ঠিক নয়। এই পরিস্থিতির জন্য আমরা কেউ দায়ী নই। এমন সময় ডাইন তার ক্যামেরাটি ওপেন করে। সে তার ক্যামেরায় সবাইকে গতকাল রাতের ফুটেজগুলো দেখাতে থাকে, কারণ এই ফুটেজগুলোর মাধ্যমে সে একটি বিষয় লক্ষ্য করতে পেরেছিল। তো সবাই যখন এই ফুটেজটি দেখে তখন তারাও একটি জিনিস লক্ষ্য করে যে জম্বিগুলো নির্দিষ্ট কোনো একজনকে ফলো করছে, অর্থাৎ কোনো একটি জম্বিকে তারা তাদের লিডার মনে করছে। এটা দেখে তারা সবাই ভাবতে থাকে যে যদি তারা এই জম্বিদের লিডারকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে, তাহলে হয়তো বাকি জম্বিগুলোর হাত থেকেও তারা বাঁচতে পারবে। কিন্তু নিং এবং মুইয়ের এই আইডিয়াটি একদমই পছন্দ হয় না। তারা সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমাদের কি মনে হয় এটা কোনো জম্বি হান্টিং গেম? এ সময় ফিজিক্যাল এডুকেশনের একটি ছেলে এসে তাদেরকে ইনফর্ম করে যে জম্বিরা টেম্পারেচারের ব্যাপারে খুবই সেন্সিটিভ। কারণ সে লক্ষ্য করেছে যখন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন তারা খুব ধীরে চলছিল, আর যখন টেম্পারেচার 40 ডিগ্রিতে পৌঁছায় তখন তারা খুব দ্রুত চলাচল করতে শুরু করে। এজন্য সে বুঝতে পারে যে টেম্পারেচারও জম্বিদের অ্যাক্টিভিটির উপর প্রভাব ফেলছে। এসব নিয়ে ডিসকাস করতে করতে হঠাৎ করে তার একটি সাইডে চিৎকারের আওয়াজ শুনতে পায়। এরপর তারা দেখতে পায় যে ডেভিড সেই ছেলেটিকে কুড়াল দিয়ে আঘাত করেছে, যে কিনা কিছুক্ষণ আগে তার ফ্রেন্ড ফাঁকি মেরেছিল। এই ছেলেটির নাম ছিল গাট। এটা দেখে তারা ডেভিডকে বাধা দেয়, কিন্তু সে কিছুতেই গাটকে ছাড়তে চাইছিল না। এবার হঠাৎ করে একজন একটি লাঠি দিয়ে ডেভিডের ঘাড়ের মধ্যে আঘাত করে এবং সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। ফিজিক্যাল এডুকেশনের ছেলেরা ডেভিডের উপর ভীষণ রেগেছিল, কারণ সে শুধু তাদের ফ্রেন্ডকে মারার চেষ্টাই করেনি, বরং সে জিমনেশিয়ামের দরজা খুলে দিয়েছে যেন জম্বিরাও এখানে ঢুকে পড়তে পারে। সান তখন তাদেরকে শান্ত করে বলে, তোমরা দয়া করে কিছু মনে করো না, আসলে ওর মানসিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। ওর দুজন কাছের বন্ধুকে চোখের সামনে মারা যেতে দেখেছে, তাই সেটা হয়তো কোনোভাবেই মানতে পারছে না। তবে আমি কথা দিচ্ছি যে আমি ডেভিডকে নিজে বোঝাবো। তবে এমন সময় নিং লক্ষ্য করে যে তাদের মধ্যে কিন এবং নিক নামক দুজন অনুপস্থিত ছিল। নিং তখন সবাইকে বিষয়টি জানায় এবং ভাবতে থাকে যে তারা হয়তো অনেক বড় কোনো বিপদে পড়েছে, কারণ সকালে যখন জম্বিগুলো লাইব্রেরির দিকে আসছিল তখন সে দেখেছিল যে তারা দুজন লায়ের বডির সামনে দাঁড়িয়ে আছে। নিং তাদেরকে ডাকার পরও তারা লাকে ফেলে সেখান থেকে আসতে চাইছিল না। আসলে কিন এবং লায়া অনেক ভালো ফ্রেন্ড ছিল, এজন্য কিন অনেকভাবেই লাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু লায়া ততক্ষণে অলরেডি জম্বি হয়ে যায়।
নিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত কিনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং লায়া এখানে তাদের পিছু করতে শুরু করে, কারণ লায়া এখন অনেক ভয়ানক একটি জম্বি হয়ে গিয়েছে। ফলে নিক এবং কিন এখানে আর কোনো উপায় না পেয়ে সোজা সোজা সুইমিং পুলে লাফ দেয়, আর লায়াও তাদের সাথে সেখানে ঝাঁপিয়ে পড়ে। এরপর সেখান থেকে কিন এবং নিক উপরে উঠে যায় এবং দেখতে পায় লায়ের বডি পানিতে ভেসে উঠেছে। এমন সময় সেখানে আর্টস ক্লাবের কিছু ছেলে চলে আসে এবং সেখানে লায়ের পরিচিত একজন পানিতে নেমে তার বডি উপরে উঠিয়ে আনে। এরপর তারা লাইকে নিয়ে অডিটোরিয়ামের দিকে চলে যায় এবং তাদের সাথে নিক এবং কিনও যায়। এমন সময় ফিজিক্যাল এডুকেশনের কিছু ছেলে ইনভেস্টিগেশনের জন্য সোজা অডিটোরিয়ামে যেতে চায়। তারা ক্যামেরায় সব রেকর্ড করার জন্য নানকেও তাদের সাথে নিয়ে যায়। এদিকে নিং এত রিস্কের মধ্যে কোনোভাবেই তার ভাইকে বাইরে যেতে দিতে চাইছিল না, কিন্তু নান তার বোনের কোনো কথা না শুনেই তাদের সাথে অডিটোরিয়ামে যাওয়ার জন্য রওনা হয়। আর কিছুদূর যেতেই তারা দেখতে পায় যে সমস্ত জম্বিগুলো অডিটোরিয়ামের দিকেই যাচ্ছে। এদিকে দেখা যায় মৌন লুকিয়ে ডেভিডের রুমে আসে, যেখানে ডেভিডকে লক করে রাখা হয়েছিল, কারণ ডেভিড অনেক অদ্ভুত আচরণ করছিল। তো মৌ এখানে ডেভিডের সাথে কথা বলে বুঝতে পারে যে সে পুরোপুরি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, সে পাগলের মতো আচরণ করছে। এটা দেখে সে তাকে আর লক না করেই রুম থেকে দ্রুত বেরিয়ে যায়। তখন সুযোগ পেয়ে ডেভিড তার রুম থেকে বেরিয়ে দেখতে পায় যে গার্ড রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে এবং তার সব ভেন সবুজ হয়ে গেছে, অর্থাৎ সে হয়তো অলরেডি জম্বিতে ট্রান্সফর্ম হতে শুরু করেছে। এদিকে নান এবং ফিজিক্যাল এডুকেশনের ছেলেগুলো উপর থেকে ক্যামেরা দিয়ে জম্বিগুলোকে দেখছিল। তাদের অ্যাক্টিভিটি দেখে তারা বুঝতে পারে হয়তো তাদের ভার্সিটি ক্লিনার মহিলাটি এই জম্বিদের লিডার, কারণ সবাই তাকে ঘিরেই মুভ করছিল। অন্যদিকে নিংয়ের গ্রুপ অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এরপর তারা সেটা চেক করতে যায়। তখন তারা দেখতে পায় যে গার্ড পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে, কিন্তু তাদের কোনো আইডিয়াই ছিল না যে এই ঘটনা কখন ঘটল, এমনকি তার মাঝে সেই কুড়ালটিও আটকে ছিল। এ সময় তারা ময়ের চিৎকার শুনতে পায় যে সে হাত পা বাঁধা অবস্থায় রুমে লক হয়ে আছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে সবকিছু ডেভিডই করেছে। তখন গার্ডের ফ্রেন্ড রিয়ন দ্রুত সেখানে এসে ডিরেক্ট গার্ডকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। এই সুযোগে ডেভিড জম্বিদের দিকে এগিয়ে যেতে থাকে এবং তাদেরকে বলতে শুরু করে, আমাকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথে থাকতে চাই। জম্বির এসব শুনে তার দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই রিয়ন সেখানে এসে ডেভিডের পায়ে শ্যুট করে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে ডেভিড এখন সবার জন্যই বিপজ্জনক। তবে এমন সময় নিং এবং তার বন্ধুরা এসে লিওনকে তাকে শ্যুট করতে বাধা দিচ্ছিল। এদিকে এমন সময় অডিটোরিয়ামের দিক থেকে কিছু শব্দ শোনা যায়, ফলে জম্বিরা তখন পাগলের মতো সেদিকে ছুটে যেতে থাকে। এই সুযোগে নিং এবং তার বন্ধুরা মিলে লিওনকে কন্ট্রোল করে ডেভিডকে সেখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিষয়টি আর্টস গ্রুপের জন্য কষ্টদায়ক হয়ে ওঠে, কারণ তারা যখন অডিটোরিয়ামে ছিল তখন জম্বিরা সব হঠাৎ করে সেখানে ঢুকে পড়ে। তাই জম্বিদের হাত থেকে বাঁচতে কাং নামক একটি ছেলে বন্দুক বের করে তাদেরকে গুলি করতে থাকে। এই সুযোগে বাকি সবাই জিমনেশিয়ামের দিকে যেতে থাকে, কারণ এটাই এখন ছিল তাদের জন্য সুরক্ষিত জায়গা। এদিকে এ সময় কাংয়ের বুলেট শেষ হয়ে যায় এবং সব জম্বিরা এসে তার উপর হামলা করে দেয়। তার বন্ধুরা এতে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এক পর্যায়ে জম্বিরা তার বডিটি ভয়ঙ্করভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে খেতে শুরু করে। এদিকে নিং, ডাইনি এবং তার বাকি সঙ্গীরা মিলে শেল্টারের জন্য ডেভিডকে রিসার্চ রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে পোল নিংয়ের দিকে বন্দুক তাক করে। তখন জানা যায় যে আসলে তার পায়ে জম্বিরা কামড় দিয়েছে, আর সে জানে যে সে অল্প কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাবে। তাই সে নিজেও এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে কাঁদতে কাঁদতে বন্দুকটি নিংয়ের দিক থেকে সরিয়ে ফেলে, আর সে ডিরেক্ট সেখানে ডেভিডকে গুলি করে দেয়। এরপর সে বাকি বুলেট দিয়ে নিজেকেই মেরে ফেলে। এসব দেখে নিং এবং ডাইন অনেক কষ্ট পায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ডাইনির তখন মনে পড়ে যায় যে সান লুকিয়ে লুকিয়ে তাকে একবার বলেছিল যে সে এবং প্রফেসর রয়নিংয়ের মায়ের ডিজিজের ওপর একটি রিসার্চ করছিল এবং তার প্রতিকার খুঁজে বের করে চেষ্টা করছিল। এ কথা শুনে নিং ভীষণ অবাক হয়ে যায়। তারা দুজন তখন একসঙ্গে রিসার্চ রুমে ঢুকে পড়ে। এরপর আমরা কিছুদিন আগের ঘটনা দেখতে পাই। প্রফেসর রয় তার চেম্বারে কিছু গরিব মানুষদেরকে ডেকেছিলেন। সেখানে তাদের মধ্যে ভার্সিটির ক্লিনার লেডিও ছিল, যাকে বর্তমানে জম্বিদের লিডার হিসেবে সন্দেহ করা হচ্ছে। প্রফেসর রয় মূলত এমন একটি মেডিসিন ক্রিয়েট করতে চাচ্ছিলেন যা মানুষের প্রত্যেকটা ডিজিজের জন্য কার্যকর হবে, আর এই মেডিসিনের প্রোটিন সে কালেক্ট করেছিল জেলিফিশের বডি থেকে। নিংয়ের মায়ের এই অদ্ভুত ডিজিজের জন্য সে কিউর হিসেবে এটাকে ইউজ করতে চাইছিল। মেডিসিনটি তৈরি করার জন্য সে দিন-রাত না ঘুমিয়ে গবেষণা চালিয়ে যায়। তবে মেডিসিনটি সত্যি কার্যকর হবে কিনা সেটির এক্সপেরিমেন্ট করার জন্য তার হিউম্যান বডির প্রয়োজন ছিল। এজন্য এক্সপেরিমেন্টাল বডি হিসেবে সে টাকার বিনিময়ে গরিব মানুষদের উপরে এই মেডিসিনটি অ্যাপ্লাই করছিল, আর সর্বপ্রথম তিনি ক্লিনার লেডির উপরে এটাকে অ্যাপ্লাই করে। মহিলাটিকে যখন প্রফেসররা এই প্রপোজাল দেয় তখন সে খুশি মনে রাজি হয়ে যায়,
কারণ তার ছেলে আসলে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তাই তার ছেলেটাকে টাকার জন্য সবসময় প্রেশার ক্রিয়েট করত। তো সেই মেডিসিনটি অ্যাপ্লাই করার কিছুদিন পরেই দেখা যায় যে তার শরীর থেকে ঘামের পরিবর্তে পিচ্ছিল কোনো পদার্থ বের হতে শুরু করে। সে দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে। এমনকি একদিন ভার্সিটিতে হঠাৎ নিংয়ের সাথে তার দেখা হয়ে গেলে সে নিজেও বুঝতে পেরেছিল ক্লিনার লেডির শরীর বেশি একটা ভালো নেই। তবে সে আসল কাহিনী তখনও বুঝে উঠতে পারেনি। নর্মাল অসুস্থতা মনে করে সে তাকে হসপিটালে যেতে বলে। তবে ক্লিনার লেডির শরীর ক্রমে দুর্বল হতে থাকে। এরপর সে প্রফেসর রয়ের কাছে গেলেই তিনি তাকে কিছুদিন মেডিসিন অ্যাপ্লাই না করার পরামর্শ দেন। কিন্তু এতে মহিলাটি রাজি হয় না, কারণ তার ড্রাগ অ্যাডিক্টেড ছেলে তাকে টাকার জন্য টর্চার করছিল, আর সে মেডিসিন নিলেই তো টাকা পাচ্ছে। তো মহিলাটির কথা শুনে প্রফেসর রয় তখন তাকে আরেক ডোজ মেডিসিন দেয়। এবার মহিলাটি সেখান থেকে যাওয়ার পর প্রফেসর রয় তার রিপোর্ট চেক করে খুবই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে প্রোটিন আসলে মানুষের শরীরে খুব বাজেভাবে এফেক্ট করছে, কিন্তু তিনি তখনও বুঝে উঠতে পারছিলেন না যে আসলে এর পরিণতি পরবর্তীতে কি হতে পারে। কিছুদিন পর ক্লিনার লেডির শরীর থেকে অনবরত পিচ্ছিল পদার্থ বের হতে থাকে এবং তার সমস্ত ভেন গ্রিন কালার হয়ে যায়। দিন দিন সে ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। এরপর দেখতে দেখতে সে পরিণত হয়ে গিয়েছিল ভয়ানক এক জম্বিতে। আর এখান থেকেই মূলত জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপর দেখা যায় নিং রিসার্চ রুম থেকে প্রফেসর রয়ের একটি ডায়েরি খুঁজে পায়, যেটি পড়ার পরই তার কাছে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। নিং এবং ডাইন তখন নিজেদের মধ্যে ডিসকাস করে এটিও বুঝতে পারে যে প্রফেসর রয়ের প্রোটিন কালেকশন এবং মেডিসিন ক্রিয়েট করার পেছনে তাদের বন্ধু সানেরও সহযোগিতা ছিল। আর এসব কারণে নিং যখন কিছুদিন আগে প্রফেসর রয়কে রিসার্চে হেল্প করার জন্য প্রপোজাল দিয়েছিল, তখন সে সরাসরি তাকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু তখন তার কোনো আইডিয়াই ছিল না যে প্রফেসর রয় জেলিফিশ নিয়ে এত ভয়ঙ্কর রিসার্চ করছে। এরপর ডান সেখানে একটি ইউএসবি পোর্টাল খুঁজে পায়। সেখানে কি আছে তা চেক করার জন্য তারা দুজন কম্পিউটার রুমে যেতে থাকে। কিন্তু হঠাৎই তারা দেখতে পায় যে গ্লাসের বাহিরে পল দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে সে পুরোপুরি জম্বি হয়ে গিয়েছিল। তাকে দেখে নিং এবং ডান দুজনেই টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় তাদের মনে পড়ে যায় যে তাদের একজন বন্ধু মারা যাওয়ার আগে তার কাছে একটি পিস্তল ছিল। তারা সিদ্ধান্ত নেয় যে পিস্তলটি দিয়ে তারা পলকে শ্যুট করবে। ডান তখন গ্লাসের কাছে গিয়ে পলের অ্যাটেনশন অন্যদিকে নেয়া ট্রাই করছিল, আর এই সুযোগে নিং বাহির থেকে পিস্তলটি নিয়ে আসার জন্য যায়। কিন্তু সেটা নেয়ার সময় পল তাকে দেখে ফেলে এবং এক পর্যায়ে তাকে কোনো মতে শ্যুট করে দেয়। এরপর তারা দুজন সেখানে পাওয়া ইউএসবি পোর্টালটি নিয়ে সোজা চলে যায়। এটি মূলত ছিল একটি পেনড্রাইভ। তারা পেনড্রাইভটি নিয়ে সোজা চলে আসে কম্পিউটার রুমে। তারা কেউই আসল সত্যটা জানার জন্য এখানে আর অপেক্ষা করতে পারছিল না। অন্যদিকে দেখা যায় সানের গ্রুপ অনেক চেষ্টার পর ফাইনালে জিমনেশিয়ামে চলে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এখানে আসতে গিয়ে তারা তাদের দুজন ফিজিক্যাল এডুকেশনের বন্ধুদেরকে হারিয়েছে। তারপর আবার তারা এখানে আসার পর দেখতে পায় যে নিং এবং ডানকে কোথাও পাওয়া যাচ্ছে না। এসব কিছুর জন্য সান তখন মোকে ব্লেম করতে থাকে, কারণ মো যদি ডেভিডকে আনলক না করত তাহলে হয়তো এসব কিছুই হতো না। এমনকি মো নিজেও নিজেকে দোষারোপ করছিল। এরপর তারা সবাই এক হাতে ক্যামেরায় জম্বিদের অ্যাক্টিভিটিগুলো খেয়াল করছিল। সবকিছু ভালোভাবে লক্ষ্য করে তারা বুঝতে পারে যে কোনো জম্বি অন্য কোনো সুস্থ মানুষকে অ্যাটাক করে জম্বিতে ট্রান্সফার করে ফেলার পর তাদের দুজনের মধ্যে খুব ক্লোজ একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে যায়। ভিডিও ফুটেজগুলো খুব ভালো করে দেখে তারা একদম শিওর হয়ে যায়, কারণ সেই সর্বপ্রথম জম্বি ভাইরাসে ইনফেক্ট হয়েছিল। কিন্তু সে জম্বিতে কিভাবে কনভার্ট হয়েছে এটা তো সান এবং তার গ্রুপের কেউই জানে না। তবে এমন সময় তাদের মনে পড়ে যায় দিনই আসলে মেইনলি সায়েন্স বিল্ডিংয়ের ক্লিনিংয়ের দায়িত্বে ছিল। তখন তারা বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারে। মো তখন তাদেরকে সাজেশন দেয় যে যদি কোনোভাবে ক্লিনার লেডিকে মেরে ফেলা যায় তাহলে হয়তো বাকি জম্বিদেরকে নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। কিন্তু অন্যরা এই বিষয়টির সাথে একমত নয়, কারণ এতে অন্য জম্বিগুলো আরও বেশি ক্ষেপে গিয়ে তাদেরকে অ্যাটাক করতে পারে। এরপর তারা সবাই চিন্তা করতে থাকে যে যদি কোনোভাবে ক্লিনার লেডিকে ইমোশনালভাবে কন্ট্রোল করা যায় তাহলে অন্যরাও হয়তো তাদের কন্ট্রোলে চলে আসবে। আর তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে যে জম্বিরা নর্মাল থাকা অবস্থায় প্রতিদিন যা করত জম্বি হয়ে যাওয়ার পরও সেটি ধরে রেখেছে। ক্লিনার লেডি এখনও প্রতিদিন সকালে সায়েন্স বিল্ডিংয়ে যায় ক্লিন করার জন্য, আর এটি তাদের জন্য সেই লেডি ক্লিনারকে ক্যাপচার করার দুর্দান্ত একটি সুযোগ। এখন এই বিষয়গুলো নিয়ে সবাই একমত ছিল। তারা নিজেদের মধ্যে ডিসকাস করছিল যে কে এই বিষয়ে লিড করবে, কে অন্যান্য জম্বিগুলোর অ্যাটেনশন ব্রেক করার ট্রাই করবে, আর বাকি সবার মধ্যে কে কি দায়িত্ব পালন করবে। এরপর অন্যদিকে আমরা কম্পিউটার ল্যাব দেখতে পাই, আর এখানেই আমাদের মুভির দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। এর তৃতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা শুধুমাত্র সার্ভাইভাল এবং ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে শুধু এই ধরনের মুভি এক্সপ্লেন করা হবে। তাহলে আজকের মতো চলে যাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।